আমার কাছে মনে হচ্ছে যে একটা জাতীয় ঐক্যের নামে জাতীয় অনৈক্যের সূচনা হলো। ওনার এই মিটিং থেকে উনি যখন ডাক দিয়েছেন এবং ডাক দিয়ে যে মিটিংটা করেছেন, তাতে করে আমার কনক্লুশন হলো জাতীয় ঐক্যের নামে উনি জাতীয় অনৈক্যের সূচনা করেছেন বলে আমরা আশঙ্কা। মির্জা ফখরুল ও রুহুল কবির রিজভী জাতীয় পার্টির পক্ষ নিয়ে নানান যুক্তি দিচ্ছে, নানান কথাবার্তা বলছে। ফখরুল সাহেব বলবেন এটা প্রত্যাশিত ছিল, কারণ তিনি ভারতের বয়ান অলরেডি অ্যাকসেপ্ট করেছেন এবং ভারতের সাথে নাকি তার সম্পর্কের বড়। আগামী নির্বাচনে আওয়ামী লীগ সহ নিবন্ধিত সব দলকে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অন্তর্বর্তী সরকারের প্রতি এই আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। বলেন, গণহত্যায় হুট করে কি এবার তাহলে বিপদে পড়ে গেলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতা আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, তার মধ্যে থেকে আমি আপনাদেরকে এমন কয়েকটি বাছাই করা ভিডিও ফুটেজ দেখাবো, যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। বলবেন এটাও কি সম্ভব? তাই বলছি আজকে সম্পূর্ণ ভিডিও ফুটেজ যদি আমার সাথে থাকবেন তাহলে সবকিছু বুঝতে পারেন ইনশাল্লাহ। ভিডিওতে চলে যাবো তার আগে আপনাদের কাছে ছোট্টটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে ভুলবেন না। চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজগুলো আমরা প্রমাণ সহকারে ধারাবাহিকভাবে দেখে আসি। আমার কাছে মনে হচ্ছে যে একটা জাতীয় ঐক্যের নামে জাতীয় অনৈক্যের সূচনা হলো। ওনার এই মিটিং থেকে উনি যখন ডাক দিয়েছেন এবং ডাক দিয়ে যে মিটিংটা করেছেন, তাতে করে আমার কনক্লুশন হলো জাতীয় ঐক্যের নামে উনি জাতীয় অনৈক্যের সূচনা করেছেন বলে আমরা আশঙ্কা করছি। এই কথা বলবেন না প্লিজ। কেননা এখানে উনি ডেকেছেন, বলেছেন জাতীয় ঐক্য এবং সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবেন বলে বলেছেন, কিন্তু আমরা দেখেছি বাংলাদেশে নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত মোট রাজনৈতিক দলের সংখ্যা 48টি এখন। তার মধ্যে উনি ডেকেছেন 18টি দলকে, আমার কাছে তালিকা আছে সব। তার মধ্যে বেশিরভাগ যেগুলো দল মনে করি যে ইম্পর্টেন্ট, আমি তাদের বিষয়ে দু একটি কথা এখানে বলে কেন আমি মনে করছি জাতীয় অনেকের সূচনা করেছেন এটা একটু বিস্তারিতভাবে বলবো। সেটা হলো, আমরা যদি এর আগে 2014-এর আগের নির্বাচন থেকে ধরি, 2001 এবং 2008 এই দুটো নির্বাচন কিন্তু অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক সঠিক নির্বাচন হয়েছে বলে দেশে এবং বিদেশে গ্রহণযোগ্য হয়েছে। যদিও 2001-এ আওয়ামী লীগ বলেছে এটা গ্রহণযোগ্য হয়নি, আমাদের কাছে কারচুপি হয়েছে, এটা দেশবাসী গ্রহণ করেনি, বিশ্ববাসী গ্রহণ করেনি। আবার 2008-এ বিএনপি বলেছে এটা ঠিক হয়নি, এটাকে নানান কারচুপি করা হয়েছে, দেশবাসী গ্রহণ করেনি, বিদেশিরা গ্রহণ করেনি। সেই নির্বাচন দুটির ফলাফল নিয়ে তাহলে আপনারা বুঝতে পারবেন যে দলগুলির কার কত ভারী এবং কে কতটুকু রিপ্রেজেন্ট করে জনসমর্থন। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। বিএনপি 2001 সালে সরকার গঠন করেছিল বিপুলভাবে নির্বাচন 193টি সিটে, 300 সিটের মধ্যে সরাসরি নির্বাচনে 193 সিটে তারা জয়লাভ করেছিল। তাদের মোট ভোটের হার ছিল কত জানেন? টোটাল ভোটের 40.997, 41-এর একটু কম পার্সেন্টেজ অফ ভোট বিএনপি এককভাবে। আর আওয়ামী লীগ সে সময় মানে খুবই খারাপ রেজাল্ট করেছে, সেটা হলো 62টি সিটে তারা জয়লাভ করেছে, 131টি সিট কম পেয়েছে বিএনপির চেয়ে। তাদের ভোটের পার্সেন্টেজ কত ছিল জানেন? ভোটের পার্সেন্টেজ ছিল 40.13, মানে বিএনপির পার্সেন্টেজে যে তাদের পার্সেন্টেজ 1%ও কম হয় নাই, 0.84% কম হয়েছে। যখন সবচেয়ে খারাপ অবস্থা আওয়ামী লীগের, সিট পেয়েছে 62টি আর বিএনপি সিট পেয়েছে 193টি। বিএনপি সিট পেয়েছে 40.9% আর আওয়ামী লীগ পেয়েছে 40.13%। আর সেখানে জাতীয় পার্টি তখন ইসলামী ফ্রন্ট নামে ছিল, আমাদের সঙ্গে চরমনায় পিসাব ছিলেন। অবশ্য লাস্টের 2-1 দিন আগে ওনারা আমাদের থেকে বিএনপিকে সমর্থন দিয়েছিলেন, ফলে আমরা এককভাবেই করেছিলাম। আমরা 14টা সিট পেয়েছিলাম। আমরা ভোটের পার্সেন্ট ছিল 7.25%। আর জামাত ছিল তখন একটা ভালো ফ্যাক্ট, ওখানে এখনও বড় দল তারা মোটামুটি, সেখানে তারা 17টা সিট পেয়েছিলেন 2001 সালে এবং 4.28% ছিল তাদের ভোটের হার। এটা অফিসিয়াল রেজাল্ট থেকে আমি বলছি, যেটা আমার কাছে আছে। সেখানে 2008 সালে আওয়ামী লীগ পেয়েছিল 230টা সিট, ওরা পেয়েছে 48.04। এগুলো পারফেক্ট ভোট, যেটা কোনো কারচুপি হয়নি। আর বিএনপি পেয়েছিল 30টা সিট, তাদের ভোটের পার্সেন্ট ছিল 32.5। জাতীয় পার্টি পেয়েছিল 27টা সিট, তাদের হলো 7.07। ভোটের পার্সেন্টেজ আগেরটা চেয়ে আমাদের একই, ওটা ছিল 7.25, এখন 7.0। এবং জামাত পেয়েছিল গতবার 17টা সিট, এবার পেয়েছে 2টা সিট, তাদের ভোটের পার্সেন্টেজ হলো 4.7। ভোটের পার্সেন্টেজে আমরা আর জামাত মোটামুটি একটা জায়গায় আছি। বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে সবচেয়ে বেশি আওয়ামী লীগ পেয়েছে
48%, আর বিএনপি সবচেয়ে বেশি পেয়েছে 40%। কাজে এখন আওয়ামী লীগ, জাতীয় পার্টি ইত্যাদি দুটো দলকে বাদ দিয়ে যদি আপনারা হিসাব করেন, বাকি ছোটোখাটো দলের কথা আমি দিতে সময়ের অভাব বলতে চাইলাম না, আমার কাছে আছে, তাহলে 50%-এর বেশি মানুষকে এই জাতীয় ঐক্যের ডাক থেকে বাইরে রাখা হয়েছে। এখন স্বাভাবিকভাবে আমরা যেটা জানি, আপনারাও জানেন, বিল্ডিং একটা যখন স্ট্রাকচার বানানো হয়, যদি একটা সাইড বসে যায় আর একটা সাইড দাঁড়িয়ে থাকে, তাহলে বিল্ডিংয়ের মধ্যে একটা ক্র্যাক হয়, এবং ক্র্যাকটা হলে সেই বিল্ডিংটা ঝুঁকিপূর্ণ হয়, যেগুলো সব ভেঙে যেতে পারে। এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই ক্র্যাকটা সৃষ্টি করা হয়েছে, ওনারা কাউকে নিচে নামিয়ে দিচ্ছেন, কাকে উপরে রাখছেন। কাজে একটা বৃহৎ অংশ, 50%-এর বেশি অংশকে ওনারা এই ডায়ালগের বাইরে রেখেছে। এই জনসমষ্টিকে রিপ্রেজেন্ট করছে যারা, বা যেই জনসমষ্টির কোনো রিপ্রেজেন্টেশন না রেখে তারা এই ঐক্যের। আগামী নির্বাচনে আওয়ামী লীগ সহ নিবন্ধিত সব দলকে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অন্তর্বর্তী সরকারের প্রতি এই আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। বলেন, গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করতে হবে, কিন্তু রাজনৈতিক দল নিষিদ্ধ করা সমাধান নয়। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমরা পেয়েছি। 4 ডিসেম্বর জাতীয় ঐক্যের আহ্বানে রাজনৈতিক দলগুলোর সাথে ছিল প্রধান উপদেষ্টার বৈঠক। সেখানে বিএনপি জামায়াত থাকলেও ডাকা হয়নি জাতীয় পার্টিকে। সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেন দলীয় চেয়ারম্যান। বলেন, এমন অনৈক্য দেশে ছড়াচ্ছে সংঘাতময় পরিবেশ। দেশে 50% জনগণের প্রতিনিধিত্ব করে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি। সুতরাং দল দুটিকে বাদ দিয়ে জাতীয় ঐক্যের ডাক তৈরি করবে অবিশ্বাস। ডাক দিয়ে যে মিটিংটা করেছেন, তাতে করে আমার কনফিউশন হলো জাতীয় ঐক্যের নামে উনি জাতীয় অনৈক্যের সূচনা করেছেন বলে আমরা আশঙ্কা করি। দেশের অর্ধেক লোককে আপনি নির্বাচনী প্রসেসের বাইরে রাখলেন, আপনি রাষ্ট্রের সমস্ত কর্মকাণ্ড থেকে বাইরে রাখলেন, তারা কি বসে বসে আঙ্গুল চিসবে? দেশে তো অরাজকতা, যেটাই বলেন না কেন, অস্থিরতা, এইটা তো বীজ বপন হয়ে গেল। বলেন, রাজনৈতিক দল নিষিদ্ধ করা উচিত হবে না, সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনকে অগ্রাধিকার দেওয়া উচিত সরকারের। আওয়ামী লীগকে আপনি ব্যান্ড করতে পারেননি, এখন করেনও নেই, করা উচিত হবে না। আওয়ামী লীগের যারা দোষ করেছে, আপনি তাকে ন্যায় বিচারের মাধ্যমে ইনভেস্টিগেশন করবেন, তাকে দোষী সাব্যস্ত করবেন, তাকে জেল দেবেন। সব দলকে আসতে হবে। যারা রেজিস্ট্রেশন দিয়েছেন, আপনি কেন তাকে আসতে দেবেন না? সংগঠন কি সব, এবং তাদের যে সমর্থক, তারা কি সবাই ক্রিমিনাল? তা আপনি তাদের সবাই ক্রিমিনাল করে আগেই, তাহলে আপনি আর শেখ হাসিনার সঙ্গে কি পার্থক্য করবেন যে বিএনপি করলেই খারাপ, জামাত করলেই খারাপ? এখন আপনি সেটাই করতেছেন। তিনি আরো বলেন, ভারতীয় আগ্রাসনের জবাব দিতে সক্ষম বাংলাদেশ। তো সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সবগুলো ভিডিও ফুটেজ মনোযোগ সহকারে দেখেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্য ঘটে তার মধ্যে কি হচ্ছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। চলুন আমরা এই বিষয়ে আরো কয়েকটি ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে ধারাবাহিকভাবে দেখে আসি। মির্জা ফখরুল ও রুহুল কবির রিজভী জাতীয় পার্টির পক্ষ নিয়ে নানান যুক্তি দিচ্ছে, নানান কথাবার্তা বলছে। ফখরুল সাহেব বলবেন এটা প্রত্যাশিত ছিল, কারণ তিনি ভারতের বয়ান অলরেডি অ্যাকসেপ্ট করেছেন এবং ভারতের সাথে নাকি তার সম্পর্কের বরফ বলেছে, তিনি আগেই বলেছেন। অতএব জাতীয় পার্টি যেরকম পিওর ভারতের দালাল বা রয়ের এজেন্ট, সেই হিসাবে ফখরুল সাহেব বলতে পারেন। কিন্তু রুহুল কবির রিজভীর বক্তব্য আশ্চর্য হয়েছে, এটাও একটু আমরা ব্যাখ্যা করব এবং আমরা প্রতিবাদ করব। রাজনৈতিক দলের অফিসে আগুনের নিন্দা রিজভীর। রাজনৈতিক দল মানে জাতীয় পার্টি কিভাবে ট্রিট করছে দেখেন। রাজনৈতিক দল এর মানে অন্য 5-10টা রাজনৈতিক দলের মতোই জাতীয় পার্টি একটা রাজনৈতিক দল, একেবারে নর্মালাইজ করছে। এবং জাতীয় পার্টি একটা নিরীহ অন্য 10টা রাজনৈতিক দলের মতোই দল, অতএব তাদের পার্টি অফিসে আগুনের নিন্দা রিজভীর। তো জাতীয় পার্টিকে অন্য 10টা দলের মতো স্বাভাবিক একটা রাজনৈতিক দল হিসেবে ট্রিট করা, আমরা এই প্রতিবাদ জানাচ্ছি। এখানে জাতীয় পার্টিকে বলতে হবে এরা স্বৈরাচারের দালাল, ফেসিবাদের দালাল, ফেসিবাদের দোসর, গণহত্যাকারীদের দোসর। জাতীয় পার্টিকে জনগণ এইভাবে ট্রিট করে। অতএব সেই জাতীয় পার্টিকে একটা স্বাভাবিক রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করা এটা কাম্য নয়, বরং এখানেই সীমাবদ্ধ নয়। এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি করেছিলেন, এই যে জাতীয় পার্টির কার্যালয়ে আগুন বা জাতীয় পার্টিকে নিয়ে শিক্ষার্থীদের বা শিক্ষার্থী জনতার যে ক্ষোভ, এটাকে তিনি পরিকল্পিত ষড়যন্ত্র বলছেন। এর মানে ষড়যন্ত্র করছে শিক্ষার্থী জনতা, বিনিয়ামিন মোল্লা, ভিপি নূর, হাসনাত সার্জিস, এরা ষড়যন্ত্র করছে, এভাবেই বোঝানোর চেষ্টা করেছেন। তো জাতীয় পার্টির পক্ষ নিয়ে এভাবে যে যুক্তিগুলো দিচ্ছেন এবং জাতীয় পার্টিকে যেভাবে নরমালাইজ করছেন অন্য 10টা রাজনৈতিক দলের মতো, শুধু এখানে তো সীমাবদ্ধ নয়। এটা অবশ্যই রুহুল কবির রিজভী করছেন, এটা মির্জা ফখরুল বলছেন যে রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে ফখরুল নয়। এর অর্থ কি? আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, এর মানে অন্য 10টা দলের মতোই দল। এটা কিন্তু আসলে স্বাভাবিক হয় না, সুন্দর হয় না। দর্শক,
রাজনৈতিক দলের অফিসে আগুনের নিন্দা রিজভির। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সম্প্রতি আমরা দেখলাম ঢাকা ও খুলনায় কিছু রাজনৈতিক দলের অফিসে আগুন লাগানো হয়েছে। আমরা সম্পূর্ণ এর বিরুদ্ধে, আমরা সম্পূর্ণভাবে তীব্র নিন্দা জানাচ্ছি। না, এখানে যদি ভারতের ফাঁদে বিএনপি না পড়তো তাহলে কথাটা এভাবে বলতো, জনগণ উত্তেজিত হয়ে স্বৈরাচারের দোসরদের কার্যালয়ে আগুন দিয়েছে, অতএব এটা জনগণ না করে বরং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি ওই পার্টি অফিস বন্ধ করে দিত তাহলে ভালো হতো। কথাটা এভাবে বললে জনগণের ভয়েস হতো। কিন্তু রিজভী, ফখরুল এরা ওইভাবে বলতে পারেননি। তারা জাতীয় পার্টিকে অন্য স্বাভাবিক রাজনৈতিক দলের মধ্যে তুলনা করে তাদের পক্ষ নিয়ে এখন তাদের কার্যালয়ে আগুনের নিন্দা জানাচ্ছে। না, এইভাবে আমরা রাজি নই বা আমরা এই বয়ানের পক্ষে নই। আবারও বলছি, আমরা মনে করি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি জাতীয় পার্টির অফিসকে সিলগালা করে দিত ভালো হতো। আর জনগণ ক্ষুব্ধ হয়ে কোন রাজনৈতিক দল নয়, ফেসিবাদের দোসরদের কার্যালয়ে আগুন দিয়েছে। ক্ষুব্ধ হয়ে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ, বিষয়টা অনেকটা এরকম। এতে নিন্দা জানানোর কিছু নেই। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ফেসিবাদের দোসরদের ক্ষেত্রে এটা স্বাভাবিক আচরণ হিসেবেই দেখতে হবে। বরং এখানে তো আর কেউ নিহত হয়নি, এতে এত কষ্ট পাওয়ার তো কিছু নেই। এখন রুহুল কবির রিজভী বা কেন বলছেন? আসলে রুহুল কবির রিজভী এন্টি ভারত সবই ঠিক আছে, কিন্তু তারপর বিএনপি করেন। আর বিএনপি মনে করছে এখন যে জাতীয় পার্টি আওয়ামী লীগ না থাকলে তারা থাকে না। এই কারণে শেষ পর্যন্ত রুহুল কবির রিজভী, জয়নুল আবেদিন ফারুকও এখন ওই বয়ান অ্যাকসেপ্ট করছেন। কারণ দিন শেষে তো তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হবে, এটা মনে করছে। যদিও আমি মনে করি যে না, এই বয়ান ঠিক না। বিএনপি যদি চাঁদাবাজি, সন্ত্রাসী, লুটপাটের রাজনীতি বন্ধ করত তাহলে এগুলো কোনো সমস্যা না। জাতীয় পার্টি আওয়ামী লীগ না থাকলে তাদের জন্য আরো ভালো হতো, তারাই অল ইন অল হতো। কিন্তু সমস্যা হচ্ছে তারা চাঁদাবাজি, লুটপাট, সন্ত্রাসী বন্ধ করতে পারছে না। রুহুল কবির রিজভী বলেন, যারা অপরাধ করছে না, যারা মানুষকে আক্রমণ করছে না, সামাজিক বিশৃঙ্খলা ঘটাচ্ছে না, তাদের উপর আক্রমণ করে শান্তি সৃষ্টি, শৃঙ্খলা নষ্ট করা হয়, এটা কাম্য নয়। এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নীতি আদর্শ নয়। এর দ্বারা কি বোঝানো? যে যারা অপরাধ করছে না, মানে জাতীয় পার্টি অপরাধ করছে না, জাতীয় পার্টি মানুষকে আক্রমণ করছে না, জাতীয় পার্টি শান্ত নিরীহ, এই তো। অতএব তাদের উপর আক্রমণ করা যাবে না। আর আক্রমণ যারা করছে তারা হচ্ছে সন্ত্রাসী। আক্রমণ করছে কারা? শিক্ষার্থী জনতা। রিজভির বক্তব্যের অর্থ দাঁড়ালো এটা। আমরা প্রতিবাদ জানাচ্ছি এই ধরনের বক্তব্যে। আর জাতীয় পার্টি অবশ্যই অপরাধ করেছে, গণহত্যাকারীদের দোষর, স্বৈরাচারের দোষর। আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছে জাতীয় পার্টি। জাতীয় পার্টি কিভাবে গৃহপালিত হয়ে সার্ভিস দিয়েছে আমরা দেখেছি। অতএব সে জাতীয় পার্টিকে নিরীহ ভাবার কোনো কারণ নেই। জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে, তাদেরকে আপনি কিভাবে নিরীহ মনে করেন? তাহলে হত্যা মামলাকে কি বিনা বিচারে ভুয়া বলে চালিয়ে দিবেন রিজভী? আপত্তিকর মন্তব্য। তিনি বলেন, আমরা মনে করি যে কখনোই কোনো ক্ষেত্রেই কোনো মানুষ যে দলেরই হোক, যে আদর্শে বিশ্বাস করুক না কেন, তার বাড়িঘর, পরিবার পরিজনের সদস্য যারা শান্তিপ্রিয় মানুষ, মানে শান্তিপ্রিয়টা কে? জাতীয় পার্টিকে বারবার শান্তিপ্রিয় সার্টিফিকেট দিচ্ছেন রুহুল কবির রিজভী, খুবই আপত্তিকর। যারা কোনো অপরাধ করেনি, বাড়িঘর তো আর করেনি, বাড়িঘর করানো অবশ্যই নয়, বাড়িঘরে তো আর হামলা করেনি। পার্টি অফিস জনগণ বিক্ষুব্ধ হয়ে আগুন দিয়েছে, এটা তো বাড়িঘরের মধ্যে পড়ে না। তার বাড়িতে জন্য কেউ কোনো আক্রমণ না করে, সে রাজনৈতিক দল হোক না কেন। হ্যাঁ, বাড়িঘরে আক্রমণ যতটুকু হয়েছে 5 আগস্টের পর আওয়ামী লীগের লোকজনের, ততটুকু বিএনপি করেছে। এখন এসব নীতি কথা বলে তো লাভ নেই। আরো নানান কথা বলেছে। দিন শেষে স্পষ্ট যে মির্জা ফখরুল, রুহুল কবির। তো সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও ফুটেজ জুড়ে আমার সাথে ছিলেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে তার মধ্যে কি হচ্ছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে যাবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি নতুন কোনো আপডেট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।